আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই ভালো আছো। তাহলে আমাদের পড়াশোনা আমরা এখন শুরু করে দিচ্ছি, আমরা ক্লাসে চলে যাই। আরেকজন দেখা যায় ঢুকছে। আরো 2 জন ঢুকেছে ক্লাসে। আচ্ছা আমরা এখন শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? জি মিস। আরো একজন আসছে। আচ্ছা ঠিক আছে, সবাই মোটামুটি যদি কোনো প্রশ্ন না থাকে বা কথা না বলার থাকে তাহলে মিউট করে রাখো, কিন্তু ভিডিও অন করে রাখবা, ঠিক আছে? মিউট করে রাখো যাতে অন্য সাউন্ড না আসে। আচ্ছা ঠিক আছে, আমার এখানে যেটা আছে দেখো, আমার এখানে পরিচিতি দেওয়া আছে। আমার আমি তোমাদের নিগার সুলতানা তন্দ্রা ম্যাম, এখানে সবই দেয়া আছে। ওকে, এর পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। আচ্ছা এখন কি দেখতে পাচ্ছ তোমরা? জি মিস। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম টু অনলাইন ক্লাস, তোমাদের ঢাকা ওভেন কলেজের পক্ষ থেকে। আর তোমরা হচ্ছে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তোমাদের সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, মানে ব্যবস্থাপনার নীতিমালা। আর তোমাদের সাবজেক্ট কোড হচ্ছে 212507। তোমাদেরকে আজকে আমি চ্যাপ্টার 6 পড়াবো, অর্থাৎ যেটাকে অর্গানাইজেশন, তোমার স্ট্রাকচার, হ্যাঁ, তারপরে ইটস ক্লাসিফিকেশন এন্ড কমিটি সংগঠন, এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার। এখন আজকে আমি সংগঠন কাঠামো এটাই আমি পড়াবো, ঠিক আছে? এবং তোমাদের এখানে ডেট টাইম সবই দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তোমরা দেখেছো কি, দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের ইয়েতে চলে যাচ্ছি, টপিকসে। আচ্ছা এখন এখন কি লেখা আছে? সংগঠনের কাঠামো কি? হ্যাঁ, সংগঠন কাঠামো কি, এটাই এখানে লেখা আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই সংগঠন কাঠামো কি এবং সংগঠন কাঠামো বলতে কি বোঝায় তার আগে আমরা সংগঠন এটা নিয়ে একটু তোমাদেরকে তোমাদের সাথে একটু আলোচনা করব যে সংগঠনটা কি তোমরা নিশ্চয়ই জানো। এবং ব্যবস্থাপনা যে প্রক্রিয়া, হ্যাঁ, সেই প্রক্রিয়ায় সংগঠন কিন্তু দ্বিতীয় স্তরে অবস্থান করছে। এবং সংগঠন বলতে কি, তোমার একটি প্রতিষ্ঠানের যে মানবীয় এবং অমানবীয় যে উপকরণগুলো আছে সেই উপকরণ গুলোকে সুশৃঙ্খল ভাবে সাজানো, সেগুলোকে বন্টন করে দেওয়া বিভিন্ন কর্মীদের মাঝে, এবং কার কি কাজ সেগুলো বুঝিয়ে দেওয়া, তারপরে যথাস্থানে মানে যথাযথভাবে যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় উপকরণগুলোকে স্থাপন করার যে প্রক্রিয়া, এই সামগ্রিক কার্যাবলীকেই কিন্তু সংগঠন বলা হয়। এখন আমরা যদি
সংগঠন কাঠামো যদি কাকে বলে সেটা আমরা শিখতে যাই, তাহলে আমরা বলবো যে সংগঠন কাঠামো হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত যে বিভিন্ন বিভাগ, উপবিভাগ এবং কর্মীবৃন্দ, সেই কর্মীবৃন্দের পারস্পরিক সম্পর্কের কাঠামো চিত্রকে যখন উপস্থাপন করা হয় তখন তাকে সংগঠন কাঠামো বলা হয়। অর্থাৎ আমরা এতক্ষণ যেটা পড়েছি যে সংগঠন, তোমার সংগঠনটা আমি একটু তাদেরকে বলেছিলাম যে যেটাকে কি চিত্র ছাড়া উপস্থাপন করা হয়, ঠিক আছে। কিন্তু যখন আমরা এই যে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ এবং যারা কর্মীরা কাজ করছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের কাঠামোটাকে আমরা যখন চিত্র আকারে প্রকাশ করব বা উপস্থাপন করব তখন কিন্তু তাকে কি বলা হবে? সংগঠন কাঠামো বলা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু অন্যভাবে বলতে যাই যে সংগঠন কাঠামোটাকে যদি আমরা একজন মনীষীর বক্তব্যে যদি আমরা উপস্থাপন করি তাহলে আমরা কিভাবে বলবো? তাহলে আমরা বলবো যে সংগঠন কাঠামো হচ্ছে কি, মানে অধ্যাপক স্টোনার উনি বলেছেন যে সংগঠন কাঠামো হচ্ছে এমন একটি পন্থা, ঠিক আছে, যেখানে ব্যবস্থাপক, কর্মী, ব্যবস্থাপক এবং ব্যবস্থাপক, তারপরে কর্মী এবং কর্মীর মধ্যে তোমার যে সম্পর্ক সেই সম্পর্ককে নির্দেশ করে প্রতিষ্ঠানের কাজগুলোকে তোমার ভাগ করা হয়, বিকশিত করা হয় এবং সমন্বিত করা হয়। আবার যদি তুমি এভাবে বলো সংজ্ঞাটাকে যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য তোমার ব্যক্তি এবং দলের কাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সমন্বয়ের যে একটা আনুষ্ঠানিক রূপ ব্যবস্থাপনা নির্দিষ্ট করেন সেটাই কিন্তু তাকেই কিন্তু সংগঠন কাঠামো বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সংগঠন কাঠামোর কিন্তু তোমার বেশ কয়েকটা সংজ্ঞা আমরা মানে আলোচনা করলাম। সোজা কথা মানে তোমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আসলে সংগঠন কাঠামোটা এটা একটা তোমার একটা ফ্রেম, একটা আকৃতি যেখানে তোমার অনেক কিছু সেখানে নির্দেশ করা হয় এবং আসলে সংগঠন বলতে তোমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেগুলো বিভিন্ন বিভাগ থাকবে, উপবিভাগ থাকবে, বিভিন্ন ধরনের কর্মীরা সেখানে থাকবে এবং এই কর্মীর সাথে কর্মীর বিভাগের সাথে বিভাগের, হ্যাঁ, তারপর উপবিভাগের সাথে বিভাগের এই যে বিভিন্ন তোমার মানে যে বিভাগগুলো এবং কর্মী তাদের মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা, হ্যাঁ, সেই নির্ধারণ করার কাজটাকে যেরকম সংগঠন বলা হয় ঠিক তেমনি এই কাজটাকে যখন একটা চিত্র আকারে উপস্থাপন করা হয় তখন তাকে সংগঠন কাঠামো বলা হয়। ওকে, ক্লিয়ার? আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পেরেছো নাকি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সংগঠন কাঠামোর কিন্তু সংজ্ঞাটা আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু কিছু বৈশিষ্ট্যও সেখানে কিন্তু লক্ষ্য করতে পারি। বৈশিষ্ট্যগুলো আমি যেটা তোমার বলবো সারমর্ম হিসেবে যে প্রত্যেক ব্যক্তির কাজ সেখানে তোমার বুঝে যাবে, মানে ফুটে উঠবে কাজগুলো এবং দায়িত্ব কাজগুলোকে ভালোভাবে নির্দিষ্ট করতে হবে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে কতগুলো ব্যক্তির অবস্থান মিলিয়ে একটা কর্মক্ষেত্র হয় এবং কতগুলো কর্মক্ষেত্র মিলিয়ে তোমার বিভাগ এভাবে বিভিন্ন সাংগঠনিক স্তরে কাজগুলোকে বিন্যস্ত করে। তার মানে এখানে বলতে যাচ্ছে এই যে বিভিন্ন বিভাগ, উপবিভাগ এবং কর্মীদেরকে যে তোমার মানে নির্দেশ করা হয় এবং তাদের মধ্যে যে কাজগুলাকে বন্টন করে দেওয়া হয় সেই বিষয়টাকেই এখানে বোঝাচ্ছে, হ্যাঁ। এবং এভাবেই কিন্তু আস্তে আস্তে সাংগঠনিক স্তর তৈরি হয়। আচ্ছা, এরপরে যেটা আছে যে উপর থেকে নিচ পর্যন্ত তোমার মানে সমন্বয় করার জন্য একজন ঊর্ধ্বতনের অধীনে কত মানে জন অধস্তন থাকবে এবং কর্তৃত্ব কিভাবে উপর থেকে নিচের দিকে তোমার অর্পিত হবে সেটা নির্ধারণ করা। দেখো সাংগঠনিক স্তর এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন তোমার একটা সিঁড়ির সাথে যেমন তুলনা করা যায়, হ্যাঁ, 5 তলা, 4 তলা, 3 তলা, 2 তলা, 1 তলা এরকম ধাপে ধাপে যেমন নিচের দিকে আসে ঠিক তেমনি এইটাও কি করে যে তোমার উপর থেকে একদম নিচ পর্যন্ত যে এটা ধাপে ধাপে আসবে সেগুলোর ভেতরে সমন্বয় কিভাবে করবা,
এবং সমন্বয় করার জন্য একজন ঊর্ধ্বতনের অধীনে কাজ করতে হবে, যে একজন মাত্র আদেশদাতা থাকবে, একজন মাত্র, এবং তার অধীনে কতজন অধস্তন থাকবে সেটা যেমন নির্ধারণ করতে হবে, এবং কর্তৃত্বটা উপর থেকে নিচ পর্যন্ত কি সরল সমান্তরাল ভাবে আসবে নাকি খাড়া ভাবে উলম্ব ভাবে আসবে সেটা নির্ধারণ করা। এইগুলাই কিন্তু মূলত সাংগঠনিক কাজ, সংগঠন কাঠামো এটাই। এরপরে ধরো আমরা 4 নম্বরে আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পারি যে সমান্তরাল বিভাগ। হ্যাঁ বলেন। হ্যাঁ তোমার মানে সমান্তরাল কথাটা আরেকবার বলেন, এটা বুঝলাম না যে উলঙ্গ ভাবে যে বলেন। আচ্ছা আচ্ছা আমি বলি, সমান্তরাল না, যে উলম্ব যেটা সেটা হচ্ছে খাড়া, একদম লম্বা লম্বি, ঠিক আছে, খাড়া ভাবে যেটা আসে। আচ্ছা আরেকজন ক্লাসে ঢুকেছে, আমি এডমিট দিয়ে দিয়েছি। হ্যাঁ তো মানে দুই ভাবে বিভাগগুলো কাজ করতে পারে, একটা হচ্ছে সমান্তরাল ভাবে আর একটা হচ্ছে খাড়াখাড়ি, মানে উলম্ব যেটাকে বলা হয় লম্বালম্বি ভাবে একেবারে। হ্যাঁ ওইটাকে তোমার বলা হচ্ছে তোমার উলম্ব। এবং সমান্তরাল যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোর মধ্যে সমন্বয়ের ব্যবস্থাটা কিভাবে করবে সেটা কিন্তু নির্ধারণ করতে হবে। হ্যাঁ তো মূলত এই বৈশিষ্ট্যগুলোই তোমার ফুটে উঠে একটা সংগঠন কাঠামো নিয়ে আলোচনা করতে গেলে। ওকে আচ্ছা এরপরে তোমার যদি আমরা একটু সারমর্ম করেই একটু আলোচনা করি, সেটা হচ্ছে তোমার যে সংগঠন কাঠামো যেমনি আছে ঠিক তেমনি আরেকটা পরিচিত নাম আছে তোমাদের কাছে, সেটা হচ্ছে সংগঠন চার্ট। সেটা কি? সংগঠন চার্ট। দেখো সংগঠন কাঠামোর অধীনে তোমার ইয়ে করে, দাঁড়াও, আচ্ছা আচ্ছা এখানে একজনের ইয়ে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো সংগঠন কাঠামোর অধীনে বিন্যস্ত প্রতিষ্ঠানের তোমার উপর থেকে একবারে নিচ পর্যন্ত তোমার বিভিন্ন ব্যক্তি বিভাগ উপবিভাগের যে একটা সম্পর্কের যে একটা চিত্র, হ্যাঁ একটা রেখা, সেটাকে যখন তোমার একটা চিত্র আকারে উপস্থাপন করা হবে বা একটা ফ্রেমের মধ্যে মানে চার্ট করে যখন উপস্থাপন করা হবে তখন সেই চিত্রটাকে সংগঠন চার্ট বলা হবে। ঠিক আছে, চিত্রে প্রদর্শন না করে যখন তোমার মানে কি বলে এই ধরনের বিন্যাস বা সম্পর্ককে তালিকা আকারে যখন প্রকাশ করা হয় তখনই কিন্তু তাকে সংগঠন তালিকা বলা হয়। ঠিক আছে, এবং সংগঠন দেখো তালিকা সংগঠন তালিকা বলতে যদি একজন মনীষীর সঙ্গে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা এভাবে বলতে পারবো যে তোমার সংগঠন তোমার তালিকা হচ্ছে যে সংগঠন কাঠামোর অন্তর্গত যে বিষয়গুলা সেগুলাকে তোমার কি একটা বাস্তব চিত্রে প্রদর্শন করা এবং প্রতিষ্ঠানের কাজ বিভাগ পদমর্যাদা যেখানে তোমার প্রকাশিত হবে এবং তারা কিভাবে একে অন্যের সাথে সম্পর্কিত আছে সেটাও কিন্তু সেখানে ফুটে উঠবে। ঠিক আছে, তাহলে দেখো যে সংগঠন কাঠামোর আয়তন, এর কাজ, কর্মীর সংখ্যা, তারপরে তোমার স্তর, এগুলো এই স্তর বিন্যাসের উপরে কিন্তু তোমার এগুলার উপরে নির্ভরশীল কি মানে এই সংগঠন কাঠামোর আয়তনটা কেমন হবে সংগঠন কাঠামোর সেটা নির্ভর করে কর্মীর সংখ্যা, তারপরে তোমার স্তর বিন্যাস এটার উপরে। ঠিক আছে, স্তর বিন্যাস যত বেশি তোমার বাড়বে সংগঠন তত বেশি বিস্তৃত হবে, তত বেশি জটিল হবে। ঠিক আছে, যত বেশি শাখা প্রশাখা বাড়বে তত বেশি তোমার বিস্তৃত হবে এবং জটিল হবে এবং উপরের কেন্দ্র হতে নিচের দিকে সেটা বিস্তার লাভ করবে। শোনো, প্রবাহিত হওয়ার যে সিস্টেমটা সেটা কিন্তু হবে উপর থেকে নিচ পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সংগঠন চার্টটাকে তোমার এভাবেই বলতে পারি যে তোমার সংগঠন কাঠামোর যে বিভিন্ন বিভাগ উপবিভাগ, কর্মীদের সংখ্যা, কর্মীদের মধ্যে সম্পর্ক, বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে সম্পর্ক এবং তোমার কাজের বন্টন, এই সামগ্রিক বিষয়গুলোকে যখন একটা তালিকা আকারে প্রকাশ করা হবে তখন কিন্তু তাকে সংগঠন চার্ট বলা হবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা এখন
পরের টপিকসে চলে যাব। যেমন আশা করি সংগঠন চার্টটাও তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আসো, যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সংগঠন। এখানে কি লেখা আছে দেখি একটু বলো তো। সংগঠন কাঠামো শ্রেণীবিভাগগুলো আলোচনা করো। হ্যাঁ, সংগঠন কাঠামোর শ্রেণী বিভাগগুলো আলোচনা করো। অর্থাৎ সংগঠন যে কাঠামোটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, সংগঠন চার্ট কি সেটাও আমরা আলোচনা করলাম। তাহলে সংগঠন কাঠামোর যে শ্রেণী বিভাগ প্রকারভেদ, এটা কিন্তু একটা অনেক বড় একটা প্রশ্ন এবং এর উত্তরও অনেক বিশদ আকারের, অনেক লম্বা। তো আমরা হয়তো পুরা ক্লাসে এটা শেষ করতে পারবো না, কিন্তু যতটুকু পারি আজকে আমরা মানে আগায় যাব। সেটা হচ্ছে তোমার সংগঠন কাঠামোর শ্রেণী বিভাগ যদি আমরা আলোচনা করি তাহলে বলবো যে সংগঠন কাঠামো 3 প্রকার। সংগঠন কাঠামো হচ্ছে মূলত 3 প্রকার। সেটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে আনুষ্ঠানিকতা বিচারে। তারপরে দ্বিতীয়তে যেটা আছে সেটা হচ্ছে তোমার সংগঠন চিত্রের বিচারে। আর তৃতীয়ত যেটা আছে সেটা হচ্ছে নমনীয়তার দিক বিচারে। তো যাই হোক, আমরা আজকে প্রথম থেকেই শুরু করি। প্রথম থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা বলবো যে সংগঠন কাঠামোর প্রথম যে ভাগটা সেটা হচ্ছে আনুষ্ঠানিকতার বিচারে তোমার সংগঠন কাঠামোকে তোমার 2টা ভাগে ভাগ করা হচ্ছে আনুষ্ঠানিকতার বিচারে। 2টা ভাগ কি? কতে আছে তোমার আনুষ্ঠানিক সংগঠন আর খতে কি আছে অনানুষ্ঠানিক সংগঠন। ঠিক আছে, এখন দেখো এই আনুষ্ঠানিক সংগঠন আসলে মানে কাকে বলে। আনুষ্ঠানিক সংগঠনটা তোমার হচ্ছে যে প্রতিষ্ঠানের উপর থেকে একদম তোমার নিচ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নিয়োজিত তোমার যে ব্যক্তিবর্গ আছে তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক নিয়মে যে একটা সাংগঠনিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তাকেই কিন্তু তোমার আনুষ্ঠানিক সংগঠন বলা হয়। ঠিক আছে, এখন তার মানে এখানে কি বলতে চাচ্ছে যে একটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে তোমার উপর থেকে নিচ পর্যন্ত যে বিভিন্ন পর্যায়ে নিয়োজিত, হ্যাঁ, বিভিন্ন স্তরে নিয়োজিত যে ব্যক্তিবর্গ আছে তাদের মধ্যে যে একটা সাংগঠনিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, সেটা তোমার যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু তাকে তোমার আনুষ্ঠানিক সংগঠন বলা হচ্ছে। এবং সংগঠনের উপর থেকে নিচ পর্যন্ত এই যে পদগুলো এবং প্রত্যেক পদে যে কাজগুলো, দায়িত্বগুলো এবং ক্ষমতা এবং কর্তৃত্ব সেগুলোকে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়, এছাড়াও তোমার উপর থেকে নিচ পর্যন্ত কে কার সঙ্গে প্রত্যক্ষভাবে তোমার সম্পর্কযুক্ত থাকবে বা কার কাছ থেকে তোমার আদেশ লাভ করবে এবং কাজের জন্য কার কাছে তোমার জবাবদিহি করতে হবে, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু পূর্ব থেকে নির্দিষ্ট করা থাকে। এবং তোমার রেখাচিত্রে তোমার বিভাজনটা বা বিভেদটা যেভাবেই করা হোক না কেন, তোমার দেখা যাচ্ছে সংগঠন কাঠামোর শ্রেণী বিভাগ বলতে কিন্তু এই আনুষ্ঠানিক সংগঠনের যে শ্রেণী বিভাগ সেটাকেই কিন্তু বোঝানো হয়। ঠিক আছে, আনুষ্ঠানিক সংগঠনের শ্রেণী বিভাগটাই হচ্ছে মূলত তোমার আসল। আচ্ছা, এরপরে তোমার যেটা আছে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। হ্যাঁ, খতে যেটা আছে অনানুষ্ঠানিক সংগঠন। তো অনানুষ্ঠানিক সংগঠন বলতে কি বোঝায়? কোন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তির মধ্যে সাংগঠনিক নিয়মে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এর দ্বারা তোমার ব্যক্তির সকল চাওয়া পাওয়ার সবটা কিন্তু পূরণ করা সম্ভব হয় না। ঠিক আছে, তাই একইভাবে দেখা যাচ্ছে তাই একই স্থানে কর্মরত যারা ব্যক্তিবর্গ আছে তাদের মধ্যে একটা আনুষ্ঠানিক সম্পর্কের বাইরেও কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি হয়। তাদের মধ্যে একটা মিল মহব্বত, পারস্পরিক স্বার্থ, তারপর সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, হ্যাঁ, আঞ্চলিক এইগুলো ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু দেখা যাচ্ছে একটা পারস্পরিক সম্পর্ক তোমার তৈরি হচ্ছে। এবং এই ধরনের সম্পর্ক হতে যে দল গড়ে ওঠে তাকেই কিন্তু অনানুষ্ঠানিক দল বলা হয় বা অনানুষ্ঠানিক সংগঠন বলা হয়। তার মানে এখানে আসলে মানে কি বোঝাতে চাচ্ছে, এখানে
বোঝাতে চাচ্ছে যে আনুষ্ঠানিক সংগঠন যেমনি আছে ঠিক তেমনি আনুষ্ঠানিক সংগঠনের যে বিষয়গুলো সেগুলো আমি এতক্ষণ তোমাদেরকে বললাম, কিন্তু এই আনুষ্ঠানিক সংগঠনে এই বিষয়গুলো দিয়ে কিন্তু আসলে পুরোপুরি তোমার কর্মীদেরকে সন্তুষ্ট করা যায় না। এর বাইরেও আসলে সম্পর্ক সৃষ্টি হয়, সেটা যেমন তোমার ধর্মীয় ভাবে, তারপরে তোমার দেখা যাচ্ছে সাংস্কৃতিক ভাবে, ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে তোমার ধর্মীয় ভাবে যেরকম তৈরি হয়, আবার সাংস্কৃতিক ভাবে তৈরি হচ্ছে, তারপরে তোমার সামাজিক ভাবে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে, তারপরে তোমার পারস্পরিক ভাবে একসাথে কাজ করতে গিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তো এইভাবে যে পারস্পরিক সম্পর্কগুলো তৈরি হয় তার ভিত্তিতে যে দল গড়ে ওঠে বা তোমার যে সংগঠন গড়ে ওঠে তাকেই কিন্তু অনানুষ্ঠানিক সংগঠন বলা হয়। ঠিক আছে স্টুডেন্টরা? তাহলে তোমরা দেখো যে বিষয়টা যে আমরা আনুষ্ঠানিকতা বিচারে যে দুই ধরনের, হ্যাঁ কিছু বললা, যে সংগঠনগুলো আমরা আলোচনা করলাম সেটা যেমন তোমার তোমার আনুষ্ঠানিকতা বিচারে যেটা, সেটাই আমরা আলোচনা করলাম। তাহলে এখন আসো যে এই আনুষ্ঠানিক সংগঠন যেটা ক নাম্বারে যেটা আছে আনুষ্ঠানিক সংগঠন, এই আনুষ্ঠানিক সংগঠনটাকে কিন্তু আবার তোমার আচ্ছা যেখান থেকে সাউন্ড আসতেছে সেখানে একটু মিউট করে রাখো, ঠিক আছে? সবাই একটু মিউট করে দাও না, তোমাদের তো ওরকম কোনো কথা নাই, সবাই মিউট করে রাখো। হ্যাঁ, যদি কোনো কথা থাকে তখন আনমিউট করো, আর না হয় ভিডিও অন রাখো আর এটা মিউট করে রাখো, তাহলেই হবে। আচ্ছা তাইলে আমরা যেটা একটু আলোচনা করছিলাম সেটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠনের কিন্তু প্রকারভেদ আছে। আমরা তো আনুষ্ঠানিক সংগঠনের সংজ্ঞাটা পড়লাম আর অনানুষ্ঠানিক সংগঠনের সংজ্ঞাটা পড়লাম, তো আনুষ্ঠানিক সংগঠনের যে কিছু প্রকারভেদ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন। সেটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন কি তোমার মোটামুটি 5 প্রকার। সেখানে কি এক নম্বরে আছে তোমার সরলরৈখিক সংগঠন, তারপরে আছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, এরপরে আছে তোমার কার্যভিত্তিক সংগঠন, তারপরে আছে কমিটি সংগঠন, হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে গিয়ে তোমার ম্যাট্রিক্স সংগঠন। আচ্ছা যাই হোক, এখন যেটা আছে সেটা হচ্ছে এক নম্বরে সরলরৈখিক সংগঠন। দেখো সরলরৈখিক সংগঠন এটা কিন্তু একটা প্রাচীন, এখানে হচ্ছে কমিটি দুইবার লেখা হয়েছে, এটা দুইবার চলে আসছে, এটা ম্যাট্রিক্স হবে আর কি, ওইটা ওই তোমার লেখার সময় দুইবার করে চলে আসছে, এটা তোমার একটা হবে ম্যাট্রিক্স সংগঠন। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো এই সরলরৈখিক সংগঠনটা কিন্তু একটা তোমার প্রাচীন সংগঠন, বুঝতে পেরেছো তোমরা? সরলরৈখিক সংগঠনটা হচ্ছে তোমার প্রাচীন সংগঠন। তাহলে দেখো এই প্রাচীন যে সংগঠন আমরা এটাকে বলছি, আসলে কেন বলছি, এবং আমরা দেখছি অনেক প্রাচীন কাল থেকেই এই সংগঠনটাকে আমরা দেখতে পাই, এবং এই সংগঠনটাকে সরলরৈখিক সংগঠন কেন বলা হচ্ছে? সরলরৈখিক সংগঠনটা হচ্ছে যে সংগঠন কাঠামোতে তোমার কর্তৃত্ব রেখা উপর থেকে নিচ পর্যন্ত তোমার কি একদম সরল রেখার আকারে নেমে আসে, তাকে তোমার সরলরৈখিক সংগঠন বলা হচ্ছে। অর্থাৎ কর্তৃত্ব রেখাটা একবারে উপর থেকে নিচ পর্যন্ত তোমার সরল রেখার আকারে নেমে আসবে, হ্যাঁ, একবার সর্বোচ্চ স্তর থেকে একবারে একদম নিম্ন স্তর পর্যন্ত ধরনের সংগঠন কাঠামোকেই কিন্তু কি বলা হচ্ছে তোমার সরলরৈখিক সংগঠন বলা হচ্ছে। আচ্ছা তারপরে যেটা আছে সেটা হচ্ছে সরলরৈখিক না, তারপরে এই বিষয়টা আরেকটা বলি আমি, যে আমারটা তো মিউট করা সংগঠনে কিন্তু ইয়ে করা হয় তোমার যে নির্দেশনা সেগুলো যেমন একটু কড়াকড়ি থাকে, এবং কমান্ড গুলোও কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক বেশি তারা তৎপর থাকে। ঠিক আছে, এই বিষয়টাও কিন্তু একটা বিষয়, উল্লেখযোগ্য বিষয়। এবং সরলরৈখিক সংগঠনগুলোর যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে বিভিন্ন সামরিক সংগঠন গুলো, যেমন আর্মি সংগঠন গুলো, সেগুলো সাধারণত সরলরৈখিক সংগঠন হয়ে থাকে। হ্যাঁ,
ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তার মানে কি, যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক কর্মকর্তা যখন তোমার পুরো কাজ যখন তোমার কাভার দিতে সমস্যা হয়ে যায়, তখন তাকে সাহায্য এবং সহযোগিতা এবং উপদেশ দিয়ে তাকে সহযোগিতা করার জন্য তোমার যে নির্বাহীকে তোমার নিয়োগ করা হয় তাকেই তোমার সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন বলা হয়। এই ধরনের সংগঠন কাঠামোতে কিন্তু দুই ধরনের কর্মী থাকে, ঠিক আছে, দুই ধরনের কর্মী থাকে সেখানে। যেমন এক দল হচ্ছে তোমার সরলরৈখিক নির্বাহী আর অন্য দল হচ্ছে কি তোমার সহযোগী কর্মী। এবং সরলরৈখিক কর্মকর্তা উনি প্রধান থাকেন, ওনার কথা মতোই সবকিছু চলে, কিন্তু ওনাকে সাহায্য এবং উপদেশ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই তোমার পদস্থ কর্মীকে নিয়োগ করা হয়। এক্ষেত্রে তোমার কর্তৃত্ব ক্ষমতা কিন্তু সরলরৈখিক নির্বাহী ভোগ করেন, ঠিক আছে। এবং পদস্থ কর্মীর কাজ হচ্ছে সরলরৈখিকের কর্মকর্তা নির্বাহীর কাজে সহযোগিতা করা। তুলনামূলকভাবে কিন্তু দেখা যায় বৃহদায়তন প্রতিষ্ঠানে এই ধরনের সংগঠন কাঠামো দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, দেখা যায় তোমার নোটিশ চলে আসছে, আজকে ক্লাসের টাইম দেখা যায় শেষ। যাই হোক আমরা ইয়ে করব, সামনের যদি ক্লাস পাই তাহলে যে প্রকারভেদগুলো বাকি আছে সেগুলো আমরা সামনের ক্লাসে আলোচনা করব। আর আজকে যেগুলো আমি পড়ালাম সেগুলো তোমরা অবশ্যই বাসায় কমপ্লিট করে ফেলবা এবং দিনের পড়াটা দিনেই শেষ করো, যাতে এটা আটকে না থাকে, তাহলে কিন্তু পড়া অনেক জমে যায়, ঠিক আছে। তো নিয়মিত পড়াশোনা করবা এই সাবজেক্টটাতে এবং চ্যাপ্টার ওয়াইজ তোমরা এগুলো পড়ে যাবা। আর আজকে যেগুলো পড়লাম সেগুলো বাসায় গিয়ে অবশ্যই তোমরা কমপ্লিট করবে এবং লিখিতভাবে, হ্যাঁ লিখিতভাবে সেটাকে নোট করবে, সেটা তোমাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে, ঠিক আছে। তো আজকে তোমাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই। আমি তারপরেও যেটা বলছি সেটা হচ্ছে সবার তো এখানে সবার রোল নাম্বার নাই। ম্যাম যাদের নাই তারা আপনাকে ইনবক্সে রোল পাঠিয়ে দিবে ম্যাম, আর যাদের আছে তারা তো এখানেই আছে ম্যাম। না সেটা ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি একটু ইয়েটা তুলে নিচ্ছি। Miss, ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো মানে যেটা বলছিলাম আর কি। আমি আচ্ছা এখানে যাদের রোলটা নাই তারা কিন্তু অবশ্যই এখনই আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে রোলগুলো। না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা না হলে তুমি যে কষ্ট করে ক্লাস করলা সেটা কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি আপনার সাথে তো অ্যাড নাই। শোনো, যাদের অ্যাড নেই কোনো সমস্যা নেই, তারা ম্যামকে মেসেজ পাঠাবে, মেসেজ রিকোয়েস্ট পাঠালে ম্যাম দেখে দিবে, নাহলে তোমরা আমার কাছে রোলগুলো পাঠিয়ে দিও, আমি ম্যামের কাছে দিয়ে দেবো জমা। আচ্ছা ঠিক আছে, না শোনো আমি বলি, আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, যদি আমার সাথে অ্যাড নাই, এটা একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা বলেছো, এটা আসলে বলে ভালো করেছো। যদি অ্যাড না থাকে তাহলে তোমরা গ্রুপে পাঠিয়ে দাও, অসুবিধা নাই। কারণ আমি কি মনে করি জানো, এখানে কিন্তু বেশিরভাগই রোল দেওয়া আছে, কারণ অল্প যে কয়েকজন নাই সেই কয়েকজন গ্রুপে তোমরা লিখে দাও, আমি অসুবিধা নাই, তাদেরটা আমি ইয়ে করে দিই।
ঠিক আছে? যাদের রোল আছে তারা আর দিও না, যাদের রোল এখানে লেখো নাই শুধু তারাই দিয়ে দাও। যারা মানে এখানে লিখো নাই শুধু তারা, আর যারা লিখেছো তারা তো আছেই, ঠিক আছে? আর যদি সবকিছু মনে করো যে না তারপরেও হচ্ছে না, তাহলে ওই যে তোমাদের বান্ধবী যে বললো যে তার কাছে দিয়ে দিতে, তার কাছে দিয়ে দিও, সে আমাকে পাঠিয়ে দিলো, আমি নিতে পারবো, অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, অনেক পথই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দিও এখনই। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যেগুলো পড়ালাম ভালোভাবে সেগুলো প্র্যাকটিস করো, কেমন? আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।